প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি নিবেদিত সংলাপ প্রতিদিন। সাথে আছে আমি মুকসিমুল আহসান এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছে। আমরা শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হব এবং তারপর আমরা আলোচনায় যাব। আমার ঠিক বামে রয়েছেন শহীদুল ইসলাম, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এবং তারপর রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতা। আপনাদের দুজনকেই এনটিভি স্টুডিওতে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম ভাই, আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করি। গত কয়েকদিন ধরে, বিশেষ করে গত 6 তারিখে মাগুরার 8 বছরের একটি শিশু তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং সেখান থেকে সে তার বোনের শ্বশুর, তারপরে বোনের হাজবেন্ড এবং তার মাও বলা যায়, এবং সাথে তার বড় ভাই, এদের সহযোগিতায় এক ধরনের ধর্ষণের শিকার হন এবং তারপর সেদিনই তাকে মাগুরা সদর হাসপাতাল থেকে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয় এবং তারপর ঢাকা মেডিকেলে নিয়েও দেখা যায় যে তার শারীরিক অবস্থার উন্নতি না হয়ে অবনতির দিকে যাচ্ছে এবং সবশেষ গত শনিবার তাকে নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে এবং সেখানে গত দুদিন ধরেই আমরা শুনতে পাচ্ছিলাম যে তার শরীরের অবস্থা আরও অবনতি হচ্ছে এবং গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হলো যে তার শরীরের অবস্থা আরও অবনতি হয়েছে এবং আজকে সেই শিশু, যার নাম আমরা এতদিন বলিনি, এখন হয়তো তার নামটি বলা যায় সাংবাদিকতার ইথিক্সে, যেহেতু সে আর নেই আমাদের মাঝে, 8 বছরের শিশু আসিয়া, তিনি আজ দুপুরে ইন্তেকাল করেছেন সম্মিলিত সামরিক হাসপাতালে। এইরকম ধর্ষণের ঘটনা আমাদের সমাজে এর আগেও হয়েছে, এখনও হচ্ছে, কিন্তু আসলে একটু যদি ভেতর থেকে আলোচনা করতে চাই, কেন আমরা ধর্ষণের লাগাম টেনে ধরতে পারছি না? ধন্যবাদ। প্রথমেই আজকের সংলাপ অনুষ্ঠানে আপনার মাধ্যমে এনটিভির দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমার সহ আলোচক বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই এবং দর্শকদের। তো যে বিষয়টি নিয়ে আসলেন, এই বিষয়টি আসলে অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত অমানবিক যে ঘটনাটি ঘটেছে, এটি আসলে ভাষায় বর্ণনা করবার মতো মানে ভাষা আমাদের কাছে খুঁজে পাওয়া মুশকিল। যে ঘটনাটি ঘটেছে মাগুরাতে, তো একজন ছোট্ট শিশু প্রথমেই তার বাবা মায়ের কাছে তিনি তার নিরাপদ আশ্রয় মনে করেন। এরপরে কাছের দিক থেকে যদি আমরা হিসাব করি, তার বড় বোন, তার ভাই, তার আত্মীয় স্বজনরা। তো সেখানে আমরা দেখলাম যে তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন 8 বছরের একটি শিশু সন্তান। তো সেখানে গিয়ে তিনি কার কার সহযোগিতা, সেই কথাটি আমি নাই বললাম, সহযোগিতা কারা করছেন করেন নাই, সেখানে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। কেউ কেউ বলেছে যে তার বোনের শ্বশুরের দ্বারা সে ধর্ষিত হয়েছেন, মূল কালপ্রিট। তো এটি আসলে, এটি কি চিন্তা করা যায়? আপনি এই ধর্ষণের যে ঘটনাটি ঘটেছে এবং আজকে আমরা শুনলাম যে কিছু সময় আগেই সেই শিশুটি ইন্তেকাল, মারা গিয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। তো অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এটি। তো আমি বলবো যে এই ধর্ষণের লাগাম কেন টেনে ধরা যাচ্ছে না? এই ধর্ষণ ঘটতেছে। আমরা যদি বলি যে বিগত স্বৈরাচার সরকার ছিল, যে সরকারের পতন হয়েছে, তো আমরা সেই সরকারের আমলে ধর্ষণের ঘটনা দেখেছি, ধর্ষণের সেঞ্চুরি পালনের ঘটনা আমরা দেখেছি। আপনি, আমার মনে হয় যে আপনি জাহাঙ্গীরনগরের ছাত্র, আপনি জানা আছে, আপনার জানা থাকবার কথা, যেই ধর্ষণের সেঞ্চুরি পালন করবার পরে সে কিন্তু রেহাই পেয়ে দেশ থেকে সে বিদেশে গিয়ে ভালো চাকরি পেয়ে বিদেশে চলে গিয়েছেন। তো ধর্ষণের বিচার যখন হয় না, অপরাধ করার পরে যখন অপরাধের বিচার হয় না, তখন সেই অপরাধ দিন দিন বাড়তে থাকে। তো যার কারণে এই ধর্ষণের লাগাম টেনে ধরা যাচ্ছে না। তো আজকে যে আসিয়ার ঘটনাটি আমাদের সবাইকে কাঁদাচ্ছে, আজকে সেই ঘটনা নিয়ে আজকে রাজপথে আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে দাবি দেওয়া আসছে। আমরা দেখতে পেয়েছি গতকালকে আমাদের আইন উপদেষ্টা এই ধর্ষণের বিচার করবার জন্য আইনটিকে আরও যুগোপযোগী করা এবং আরও দ্রুত বিচার করা যায় কিভাবে, সে ব্যাপারে কথা বলেছেন। একটু 90 দিনের মধ্যে বিচার করবার জন্য কিভাবে এই আইনকে আরও সংশোধন করা যায়। তো আমি মনে করি যে হ্যাঁ, আইন সংশোধন করা, আইন থাকা, আইনের ধর্ষণের বিচার করবার আইন আগেও ছিল, কিন্তু আইনটির প্রয়োগ কি সঠিকভাবে হয়েছে? আইনের প্রয়োগ সঠিকভাবে হয়নি। দেখা গেছে যারা এই ধর্ষণের সাথে জড়িত, যারা এই অন্যায়ের সাথে জড়িত, তাদেরকে বিভিন্নভাবে, যারা ক্ষমতাসীন ছিলেন আগে, তাদেরকে তাদের এক ধরনের শেল্টারে
তাদের আশকারায় এরা রেহাই পেয়ে গেছে। তো আমরা মনে করি বর্তমান যে উপদেষ্টা পরিষদের সরকার আছে, ইন্টারিম গভর্নমেন্টে যারা রয়েছেন, এই জায়গাটিকে তারা যথাযথভাবে যে বিচারগুলো করা দরকার সেই বিচারের প্রক্রিয়াটাকে আমার মনে হয় যে আরও সহজ করে এটিকে দ্রুততর করবেন। আমার মনে হয় যে যেই বিচারের আওতায় যদি এই ধর্ষকদেরকে আনা যায়, শুধু আজকে আসিয়ার ঘটনায় না, আরও দু একটি ধর্ষণের ঘটনার খবর গতকালকের পত্রিকাতেও আমরা দেখেছি। ফরিদপুরে একটা ঘটনা ঘটতেছিল, সেখান থেকেও একটা ঘটনার কথা আমরা শুনেছি। তো আমার মনে হয় যে এই ঘটনাগুলোকে রোধ করবার জন্য সরকারকে আরও শক্ত হতে হবে। আর একই সাথে আমি বলবো যে শুধু সরকার এবং আইন দিয়ে এই ধর্ষণকে বন্ধ করা যাবে না। এই ধর্ষণকে বন্ধ করবার জন্য একটি সামাজিক আন্দোলন দরকার, সামাজিক সচেতনতা দরকার, এবং আদর্শিক যে চিন্তা এবং আদর্শকে লালন করবার যে সিস্টেম, এটি আমাদের বাংলাদেশে, সে আদর্শ লালন করবার সিস্টেমটি বাংলাদেশে এখনও এস্টাবলিশড হয়নি। আমি মনে করি যে সেই আদর্শকে অনুসরণ, আদর্শিকভাবে মানুষকে আদর্শিক শিক্ষায় শিক্ষিত করা এবং ধর্মীয় শিক্ষা, যে আমি মনে করি যে এই ধর্মীয় শিক্ষাটি প্রত্যেকটি ধর্মের লোকদের ভিতরে যদি এই ধর্মীয় শিক্ষাটিকে প্রথিত করা যায়, আমার মনে হয় যে এই ধর্ষণ কমে আসবে। আর সেটি যদি না হয়, তাহলে আমার মনে হয় যে যেই ধর্ষণের লাগাম কেন টেনে ধরা যাচ্ছে না, এই প্রশ্ন আমাদের সামনে আসতে থাকবে এবং এটা আমাদের জবাব দিতে হবে যুগ যুগ ধরে। সুতরাং আমার মনে হয় যে এই আইনটিকে আমি মোটামুটি ক্লিয়ার। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখি, উত্তরটি আপনি পরে দিবেন। সেটি হচ্ছে যে এরকম যখনই কোনো ধর্ষণের ঘটনা আমরা দেখি আমাদের সমাজে যখন উঠে আসে, তখন অনেক দায়িত্বশীল জায়গা থেকেই দায়িত্বশীল ভূমিকা রাখে না। বিশেষ করে গণমাধ্যম, আপনি যেহেতু সাংবাদিকদের আমাদের একজন নেতাও, তো সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই যে সাংবাদিকতায় এথিক্স বা নৈতিকতা যেগুলো আছে, নাম প্রকাশ থেকে শুরু করে কিভাবে এই সংবাদগুলো প্রচার করা হয় বা কিভাবে করা দরকার, সেটি আমরা কতটুকু মান্য করি, সেই উত্তর আপনার কাছে জানবো। কিন্তু তার আগে আমরা একটু বকুল ভাই আপনার কাছে জানতে চাই, আপনি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, এবং 53-54 বছর আগে দেশকে স্বাধীন করার জন্য অনেকে জীবনও দিয়েছে। আমাদের সৌভাগ্য আপনি বেঁচে আছেন। আপনারা যে লক্ষ্যে যুদ্ধ করেছিলেন, সে সময় আমরা দেখেছি যে রণক্ষেত্রেও ধর্ষিত হয়েছে অনেকে, বীরঙ্গনা হয়েছেন অনেকে, সেটি যুদ্ধক্ষেত্র। 53-54 বছর পরের বাংলাদেশে এসে যদি একজন মুক্তিযোদ্ধাকে প্রশ্ন করি, এই বাংলাদেশ কি চেয়েছিলেন? ধন্যবাদ আপনাকে। মহান মার্চ মাস, তখন আমরা ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, অবশ্যই স্মৃতিপটে ভেসে আসে অনেক কিছু। তো সে ৭১-এর স্বাধীনতা যুদ্ধের শহীদ হওয়া ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। শ্রদ্ধার সাথে স্মরণ করে আমার ২ লক্ষ মা বোনদের যারা দর্শিত হয়েছিল পাক বর্বর বাহিনীর হাতে। এই ৫৩-৫৪ বছর পরে যে ঘটনাটির আবার অবতারণা করলেন, আমি জানি না আপনি আমাকে বুঝবেন কিনা, অনুধাবন করবেন কিনা, আমার মানসিক কী অবস্থা। করতে পারলে আমি কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। বাট আমি অত্যন্ত আজকের এই নিউজটা দেখার পরে, যে আসিয়া আমাদের মধ্যে আর নাই, তার উপরে যে পৈশাচিক অত্যাচার করা হয়েছে, দেখেন আমি কিভাবে বলবো, আমি রোজাদার, আপনার রোজাদার, তাকে দর্শন করা হয়েছে একটা পাপ, তার অঙ্গ কেটে ফেলা হয়েছে। কি বিভৎস অবস্থা আমার এই জাতির। আমরা কি এই জন্য কি যুদ্ধটা করেছিলাম? তো করি নাই। খুব কষ্ট হয়। আমারও তো মেয়ে আছে, আমারও মা আছে, আমারও বোন আছে, খালা আছে। যখন এই আসিয়ার কথা মনে হয়, তখন তো আমার দৃষ্টিটা আমার বোনদের প্রতি যায়, যে ওরা কি সমাজে এখন আর সে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থাকতে পারতেছে? যাক, বিচার কি হবে জানি না। বাংলাদেশে যদি বিচার হইতো, এই ধরনের নৃশংস পাশবিকতার আমার মনে হয় কিছুটা হলে রদ হতো। বিচারের দীর্ঘসূত্রিতা কেন হয় ধর্ষণ মামলায়? আসলে আমরা ব্যর্থ জাতি। দেশটা স্বাধীন করতে পেরেছি, যে কোনো মুহূর্তে আমরা যুদ্ধ করে সরকার বদল করে ফেলতে পারি, বিপ্লব করে। কিন্তু নিজেদেরকে আমরা উন্নত করার জন্য সেই বিপ্লবের সেই কন্টিনিউয়েশন, বিপ্লবের সেই সেন্টিমেন্ট, সেটা আমরা দিতে ভুলে যাই। দ্যাট ইজ দ্য রিজন। স্বাধীনতার পরে যা হওয়ার কথা ছিল আমরা কিন্তু তা করতে পারিনি। যেভাবে হোক ব্যর্থ হয়েছে। আপনার সময় কম, আমি ডিটেলসে যাব না। এই বিপ্লবের পরও যা করা উচিত ছিল আমাদের, সেটা কিন্তু আমরা করতে ব্যর্থ হয়েছি।
বিপ্লবের রেশটা কিন্তু জনমনে ফেলা উচিত ছিল যে এটা বিপ্লব হয়েছে, এখানে এই অপরাধ হলে এই হয়ে যাবে। উই হ্যাভ ফেইলড টু ডু দ্যাট। আমরা প্রবাহটা সৃষ্টি করতে পারিনি, থমকে গিয়েছি, গভর্নমেন্ট ফর্ম করে ফেলেছি। হ্যাঁ, কি গভর্নমেন্ট ফর্ম করেছি বুঝতেই পারতেছি। হ্যাঁ, বিগ বিগ টক করে অনেক, দে কান্ট ডু এনিথিং ফর দ্য নেশন। ইটস এ টোটাল ফেইলার, আই মাস্ট সে ইট। আসিয়ার যে কাণ্ড হয়েছে তার বিচার হবে। বিচার আমি বলবো না একদিনই করে ফেলতে পারবে, বিচারটা হয়নি বলেই আজকে এই জিনিস হয়েছে। এগুলির একেবারে এক্সট্রিম পানিশমেন্ট হওয়া উচিত, চরম। মানে সৌদি আরবে তো গলা কাটে মানুষের সামনে জাজরা করে ফেলা উচিত গুলি করে, যাতে ভীতির সৃষ্টি হয়। আমি জানি না, আমি খুব আবেগ থেকে কথাগুলো নাম্বার ওয়ান, ওদের ধরে এনে জাজরা করে ফেলা উচিত। 90 দিন কি ধরা যখন পড়বে, হ্যাঁ অনেক সময় মিসলিড হইতে পারে মামলা, এটা ধরা যখন পড়েছে তাকে সাথে সাথে মেরে ফেলো, সারা জাতির সামনে মানুষের মধ্যে ভয় সৃষ্টি হোক, নাম্বার ওয়ান। নাম্বার টু, অপরাধের বিচার একটা অপরাধ না ঘটার প্রেক্ষাপট আপনাকে করতে হবে। ইউ মাস্ট হ্যাভ টু ক্রিয়েট সাম প্রোটেকশনারি মেজারমেন্ট ইন দ্য স্টেট, যেখানে এগুলি কেউ করার সাহস পাবে না। সেইটাকে আমাদের দেশে আছে। আসিয়া মারা গেছে, কালকে ভুলে যাব, এক্স্যাক্টলি অন্য ইস্যু চলে আসবে, অন্য ইস্যু চলে আসবে। উই মাস্ট নট ক্যারি ইট আউট টু দ্য নেশন, যে লোক এই হয়েছে, এটা কিন্তু আর হতে পারবে না। সারা বাংলাদেশে একদিন কোথাও একটা বক্তব্য শুনবে না, টেলিভিশন নিউজ আসবে না যে কেউ যদি দর্শন করো এই তোমাদের হবে, এই প্রচার নেই, এটা একটা হতে হবে। নাম্বার 3, সামাজিক ব্যবহার আমাদের পরিবর্তন করতে হবে। দেখেন আমরা যে সমাজটার মধ্যে বাস করি, এটা না উগ্র না ন্যাংটা, না ভদ্র, দুইটার একটার মধ্যে মাঝামাঝি পড়ি আমরা। আমরা যখন বিদেশি যাই, আমি সাখাওয়াত হোসেন বকর, আই ফিল প্রাউড যে আমি অলওয়েজ সত্য বলি। আমি যখন একটা জাঙ্গিয়া পরা মেয়ে দেখি, বাইরের সাবালক, আর ব্রাস আর নেটের ব্লাউজ দেখি, তখন আপনি বুঝতেই পারেন কি দেখি। বাট আমি রোজাদার, আমি আপনাকে বলি আমার দৃষ্টি ওদিকে যায় না, কারণ তখন ওই দেশের পরিবেশটা আমার ভিতরে চলে আসে। ঠিক ওদের দেশে একই অবস্থা, বাট আমাদের দেশেও আমাদের পিতামাতা, আমরা উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। এই দেখেন 8 বছর হলে মোবাইল দিয়ে দিই আমরা বাচ্চাদেরকে। এই মোবাইলটা নিয়ে কি দেখে আপনি বলেন? এখন মোবাইলে কি আছে? এখন ইহুদিরা তো মোবাইলের যা দিছে সব আমাদের ধ্বংস করার। সেক্স দেখি, নোট মেয়ে দেখি, নোট ছেলে দেখি, কিভাবে সেক্স করবে এটা দেখি, কিভাবে প্রেম করবে দেখি, কিভাবে নিয়ে যাবে দেখি, এইগুলি দেখি। এই যে মেন্টাল গ্রোথ হচ্ছে, এটা তো কোনো বাঁধন মানতেছে না। সুতরাং অল দ্য প্যারেন্টস অফ দ্য কান্ট্রি মাস্ট হ্যাভ টু টেক কেয়ার অফ দেয়ার চিলড্রেন, এটা নিতে হবে। আরেকটা বলি আপনাকে, জি, আমাদের বাবা মা সন্ধ্যার পরে আমাদেরকে ঘরের বাইরে থাকতে দেয় না, নাম্বার ওয়ান। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি বলতেছি জাতির জন্য। আমি যখন 9 বছর বয়স, একদিন আমার এক চাচাতো ভাইয়ের সাথে আমাকে শুইতে বলেছিল, সে ভয় পায় করে। মাই মাদার ডিড নট অ্যালাউ মি টু লাই উইথ হিম, অ্যালাউ করে নাই থাকতে। নিজ বাবা আমার ঘরে রেখেছে, অথবা আলাদা করে রেখেছে, কেয়ার রেখেছে, বাট বাঁধনহীন হতে দেয় নাই। সন্ধ্যার পরে ঘরের বাইরে থাকতে দেয় না। আর আজকাল আমরা অ্যালাউ করতেছি সন্ধ্যার পরে গ্রামে গঞ্জে বাচ্চাদের, এবং কি করে নদীর চরে, বড় মাঠের কোণে, গাছের নিচে নেশা খাচ্ছে। নেশাগ্রস্তদের কি কোনো দিকবিদিক জ্ঞান থাকে না? দে ক্যান ডু এনিথিং। আমি লাস্ট একটা কথা বলবো, দর্শন কত ঘৃণ্য হতে পারে, কত হার্ট করে। আমি যখন বিলোনিয়া ক্যান্ডে যুদ্ধ করি 14 গ্রাম বর্ডারে, একটা মেয়েকে ব্যাংকারের উপরে বাঁশে বেঁধে দর্শন করতেছিল পাক আর্মিরা। আগের দিন যেদিন ঘটনাটা হলো, এটা 28শে জুন, আগের দিন আমার বন্ধু আজাদকে পাঠালো, পলিটিক্যাল সায়েন্স অনার্স পড়তে, আমি ইকোনমিক্সে ছিলাম, আমরা সাবসিডিয়ারিতে এক ক্লাস। তাকে পাঠালো ওই মেয়েটাকে মেরে আসার জন্য, তাকে দর্শন থেকে বাঁচাও। কি হৃদয় আমাদের! আমার বোন ধর্ষিত হচ্ছে, উই ক্যানট অ্যালাউ ইট। আমার বন্ধু আজাদ গেল, সে পারলো না, মারা গেল। পরের দিন ক্যাপ্টেন সুজাত আলী, আমি ওনার জন্য দোয়া করি, আওয়ামী লীগ করতেন, উনি ছিলেন আমার ক্যাপ্টেন ওখানে, পালাটানা কেন্দ্রের কমান্ডার। উনি বললো, মিস্টার হোসেন, ইউ হ্যাভ টু গো টুমরো। আমি খুব বিনয়ের সাথে বললাম, স্যার আই এম অ্যাগ্রি টু গো দিয়ার, বাট আমার একটা সাবমিশন আপনার কাছে, আমাকে আজকের দিনটা ওই জায়গাটা রেখেই করতে দেন, আমি দেখে আসবো। তো উনি খুশি হইলেন, ওকে ওকে, ইটস এ ভেরি গুড প্রপোজাল। আমি গেলাম, যে আমি দেখলাম আমার বন্ধু আজাদ যেখানে মারা গেল, ওই জায়গাটা আমি পছন্দ করলাম না। ইট ওয়াজ নট সেফ ফর মি। আমি 20-25 গজ দূরে গিয়ে একটা গর্তের চিপার মধ্যে আমি নিলাম যে ওইখানে অ্যাম্বুশ করবো আমি। তো আমি এসে স্যারের বললাম, সুজাত সাহেব, স্যার আমি এখানে আমি ওখানে করবো, আমার কি টার্গেট মেয়েটাকে মারা নাকি ওদেরকে মারা? তুমি ফার্স্ট ব্ল্যাঙ্ক ফায়ার করবো উপরে কয়েকশো,
যদি ওরা উঠে আসে ওদেরকে মারবো, না পারলে মেয়েটাকে মেরে আসবো। এক্স্যাক্টলি আই ডিড থিং। অনেকগুলি ব্ল্যাঙ্ক ফায়ার করলাম, একটা ব্যাংকার থেকে ওঠার পরে গুলি করলাম, কয়জন মরছে জানি না, বাট মেয়েটাকে গুলি করে মারতে পারলাম আমার নিজের বুলেটে। তার মাথাটা কাইতে হয়ে পরে হাতটা দেখলাম একটু নাড়া দিল, মানে উই থট যে মেয়েটা মারা গেছে। পরের দিন থেকে আর ব্যাংকারে মেয়েটাকে দেখে ওই যে দর্শনটা সহ্য করতে পারেনি আমাদের ফোর্স, আমরা, আমার বোন দর্শিত হোক, তাকে গুলি করে মারলাম। আর এইভাবেই স্বাধীন দেশে আমরা দর্শিত দেখবো আসিয়ার মতন মেয়েকে। তনু হত্যার বিচার হয়েছে? এখনো হয়নি। হাইকোর্টের লিফটে দর্শন হয়েছিল, বিচার হয়েছে? হয়নি এখন। হইলেও কি আমরা জেনেছি? না। And that's why the failure of the judiciary, the failure of the social environment, the failure of the parents, the failure of the state governor যারা চালাচ্ছে, আমাদের সকলের ব্যর্থতা আজকে আমার নিষ্পাপ বোনগুলি দর্শিত হচ্ছে, আমার মা জাতির কলঙ্ক হচ্ছে। এ থেকে বের হতে হলে উই হ্যাভ টু বি ভেরি রুড। এই গল্প শুনতে চাই না আসিফ নজরুলের। উই ওয়ান্ট অ্যাকশন, উই ওয়ান্ট ইমপ্লিমেন্টেশন অফ লস, উই ওয়ান্ট ডিক্লারেশন অফ লস ইন ফ্রন্ট অফ দ্য নেশন। এবং কি হবে, কিভাবে বিচার হবে, এভরিথিং উই ওয়ান্ট টু নো উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড। 9 দিন 10 দিন লাগে কেন এগুলো পার করতে? 2 ঘন্টায় এরকম ক্রাইসিস মুহূর্তে আমি ল দিয়ে দিতে পারি, আমি ডিক্লারেশন দিতে পারি, দিস ইজ দ্য ল। হ্যাঁ, লটাকে প্র্যাকটিক্যাল করতে, ইনঅ্যাক্ট করতে হয়তো 7 দিন টাইম লাগবে, বাট দিস ইজ দ্য ল, দিস উইল বি দ্য পানিশমেন্ট। উই হ্যাভ ফেল্ড, দিস গভর্নমেন্ট হ্যাজ ফেল্ড টু কন্ট্রোল অল দিস থিং। শহীদ ভাই, আপনার কাছে যে প্রশ্নটি বিরতির আগেই করে রেখেছিলাম সে বিষয়টি একটু যদি আপনি বলেন, তারপরে আরও 2-1টি বিষয় জানতে চাই। যে আমরা আসলে সাংবাদিকতাও তো এই সমস্ত ঘটনা মানুষ জানতে পারে সাংবাদিকতার কারণে, এবং তার মধ্য দিয়ে সমাজ যেন ভালোভাবে চলে, এবং যেন এই যা একটা মেয়ে বা একজন নারী বা একজন শিশু তিনি ধর্ষিত হলে তার কতটুকু প্রচার করা যাবে, কতটুকু প্রকাশ করা যাবে, অনেক ক্ষেত্রে আমরা দেখি সেটি মান্য করা হয় না। সবশেষে আমরা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ব্রিফিংয়েও মেয়ের নাম শুনেছি, তখনও সে বেঁচে ছিল। এগুলো কেন হচ্ছে বা আমরা কতটুকু মেনে চলতে পারছি? তো দেখুন, আমরা আসলে সাংবাদিকতার এথিক্সগুলোকে যথাযথভাবে মেনে চলে কিনা, এটা যদি আমরা বলি যে না আমরা মেনে চলি না। আমরা বিগত দিনে যে সাংবাদিকতা দেখেছি, তো এই সাংবাদিকতার এথিক্স আমি বলবো যে শুধু এই ধর্ষিতার ক্ষেত্রে কেন, কোনো ক্ষেত্রেই তো সাংবাদিকতার এথিক্স মানা হচ্ছে না। তো আমরা যদি এই ধর্ষণের ঘটনা দেখি, আপনি যেটি বললেন যে যখন কালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফ করছিলেন তখনও তার নাম বলা হয়েছে। তো এটির ব্যাপারে একটি নির্দেশনা দেওয়া ছিল যে ধর্ষিতার নাম এটা প্রকাশ্যে বলা যাবে না, ধর্ষকদের নাম বলার কথা বলা হয়েছে, কিন্তু সেটি হয়েছে। তো এটি আমার মনে হয় যে এই জায়গাটিকে সাংবাদিকতার জায়গা থেকে আমি বলবো, একটি অনুরোধ থাকবে আমার যে এই এথিক্সগুলো মানা দরকার। এটি না মানলে আসলে হয় কি যে এই আসিয়া যদি বেঁচে থাকতেন, তিনি যদি বড় হতেন, তাকে তার নামটি প্রকাশ করে দেওয়া মানে তাকে ধর্ষিতা হিসাবে সমাজের কাছে একটি ব্র্যান্ড করে দেয়া। তো এটি নিয়ে সে সারা জীবন একটা ট্রমার মধ্যে তিনি থাকতেন। তো সে মারা গেছেন, এখন নামটি বলা যায়। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে এই ইথিক্যাল জায়গাগুলো আমাদের নজর রাখা উচিত। এরপরে সাংবাদিকতার আরও যে জায়গাগুলো আছে, যে আমাদের যে বিগত যে সাংবাদিকতা হয়েছে, আমরা চেয়েছিলাম যে নতুন বিপ্লবের পরে, যেটি বকুল ভাই বলেছে, যে আমরা অনেক কিছু প্রত্যাশা করেছিলাম এই নতুন বাংলাদেশে, কিন্তু আমরা অনেক কিছুই পাচ্ছি না। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে এখনও যতটুকু সুযোগ আছে সেই জায়গাগুলো আমার মনে হয় মানে ইন্ডিকেট করে সেটিকে অ্যাড্রেস করে সেই জায়গাগুলো লক্ষ্য রাখা দরকার সরকারের পক্ষ থেকে। প্রথমত যেই সাংবাদিকতার জায়গায় আমরা যদি বলি যে বিগত দিনে আসলে তো সাংবাদিকতা কতটুকু ছিল, এটি আমরা যারা সংবাদকর্মী, আমরা মাঠে যারা ছিলাম তারা জানি যে আমাদের নিজেদের সেলফ সেন্সরশিপের মধ্যে দিয়ে আমরা যেতে হয়েছে আমাদের এই দীর্ঘ সময়। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যে গণমাধ্যমগুলো ছিল, তারা এই গণমাধ্যমগুলো তাদের মানে সাংবাদিকতার নীতি অনুযায়ী তারা সংবাদ প্রকাশ করতে পারেনি। এদেশের ভিন্ন মতের গণমাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, নানা ধরনের নজরদারির মধ্যে রাখা হয়েছিল। টকশোতে কারা যাবে, কোন নিউজটি প্রকাশ হবে, সেটি একটি জায়গা থেকে নির্দেশ করে দেয়া হতো, একটি জায়গা থেকে ইন্ডিকেট করা হতো যে এই নিউজগুলো যাবে, এটি যাবে না, সেটি মানতে বাধ্য ছিল। যারা সরকারের দালালি এবং চাটুকারির ভূমিকায় ছিল, তারা এদেশের এই সাংবাদিকতাকে শাসন করেছে। আমরা বলবো এই গণমাধ্যম জগৎকে তারা শাসন করেছে, এবং তারা শাসন করেছে এবং এই বিগত সরকারকে ফ্যাসিবাদের একটি দানবে পরিণত করেছে তারা, সেই চাটুকার সাংবাদিকরা, সে দালাল সাংবাদিকরা, যার কারণে সাংবাদিকতা দেশ থেকে নষ্ট হয়ে গিয়েছিল। আমরা চাই যে নতুন বাংলাদেশে সাংবাদিকতা ফিরে আসুক। শুধু আরেকটা প্রশ্ন একটু আপনাকে করতে চাই, তারপরে আমরা এই প্রসঙ্গটা বাদ দিয়ে একটু অন্য প্রসঙ্গে যাব, এটাকে একটু চেঞ্জ করতে চাই। সেটি হচ্ছে যে বকুল ভাই অনেক সুন্দর করে বলছিলেন ব্যাকগ্রাউন্ডের ঘটনাগুলো, কেন কি কারণে এই ধর্ষক
আরও বেশি ধর্ষণে উৎসাহিত হয়, আর সমাজের বাস্তবতা সেগুলো নিয়ে কথা বলছি না। আপনার কাছে একটু জানতে চাই যে এই ধর্ষণের ঘটনাগুলো যখনই ঘটে, আমরা পরিসংখ্যানগুলো যদি পর্যালোচনা করি, দেখা যায় যে 1000টি ধর্ষণের ঘটনা হলে 5টি মামলারও রায় হয় না। এত বাজে অবস্থা অন্য মামলার তুলনায়। এই মানে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কেন হয়, এবং এই ধর্ষণের মামলাগুলোর অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক রাজনৈতিক মামলাও বলা, রাজনৈতিক ঠিক এই অর্থে না, মানে অন্য ঘটনা ভিন্ন, কিন্তু এই যৌন নিপীড়ন বা ধর্ষণের ঘটনা বলে অনেক সময় অনেক কিছু চালিয়ে দেওয়া হয়, সেগুলোর হয়তো এক ধরনের বিচার হয়, কিন্তু প্রকৃত ধর্ষণের অনেক ক্ষেত্রেই বিচার হয় না। বিচারের দীর্ঘসূত্রিতা, যে কারণে আইন সংশোধনের কথা আসছে, স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের কথা আসছে। তো আসলে এই বিচার প্রক্রিয়ার সমস্যার জায়গাটি কি? তো দেখুন, হ্যাঁ, আমি এটা একটু পরে বলি। বকুল ভাই আরেকটি কথা অত্যন্ত সুন্দর করে বলেছেন, যে কথাটি আমরা সবাই বলতে পারি না, যেটি বলা হয় যে আমার সন্তানকে, আমাদের সন্তানদেরকে আমরা সঠিকভাবে টেক কেয়ার করতে পারছি কিনা। তো উনি বলেছেন যে আমাদের সময় ওনারা যখন যুবক বয়সে, কিশোর বয়স থেকে যুবকে পৌঁছেছেন, তখন ওনাদের বাবা মায়েরা ওনাদেরকে রাত্রে বাইরে থাকতে দিতেন না, বাইরে যেতে দিতেন না। আজকে আমরা কি দেখি? আসলে আমরা যখন দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটু আমি ওখান থেকেই বলবেন, মানে আমিও কিন্তু ছোটবেলায় সন্ধ্যার পরে আমার পরিবারের কেউ বেরোতে পারতো না। আপনিও কি পারতেন? আমিও পারতাম না। সেটাই আমি শুধু বকুল ভাইদের সময় না, আমাদের সময় আমি সেটাই বলতে চাচ্ছিলাম, যে সেই জায়গায় যখন এই টেক কেয়ারটি গার্জিয়ানদের পক্ষ থেকে, বাবা মায়ের পক্ষ থেকে করা হতো, তখন কিন্তু এই ধর্ষণের এত ঘটনা ছিল না। সন্তানগুলো ঠিক পথে চলার জন্য তারা সেখান থেকে বাবা মায়ের কাছ থেকে একটি নির্দেশনা পেতেন এবং তাদের টেক কেয়ারে তারা বড় হতেন। তো আজকে দেখা যায় কি, যে এটা নিয়ে যখন এক ধরনের অধিকার কর্মী বের হয়েছে, আমরা যাদেরকে সুশীল বলি, এক ধরনের নারী অধিকারের নামে, যারা যখন দেখা যায় যে ছাত্রীরা দাবি করে যে আমাদের সন্ধ্যার পরেও আমাদের হল খোলা রাখতে দিতে হবে, আমাদের অবাধে চলাফেরা করার সুযোগ দিতে হবে, তখন তাদের পক্ষে কথা বলবার লোক আছে। তাদেরকে এই অবাধ স্বাধীনতা দেওয়ার পক্ষে কিন্তু এক ধরনের এক শ্রেণীর লোক তাদের পক্ষে দাঁড়িয়ে যান, এক ধরনের গণমাধ্যম কর্মী তাদের পক্ষে দাঁড়িয়ে যান। আমার মনে হয় যে এই সীমানাটা যদি এরকম একটু নির্দেশ করা থাকে, যে না, এই সন্তানদেরকে যেটি বলা হয়েছে যে তাদের বাবা মায়ের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে তাদেরকে শাসন করবার যে জায়গাটা আছে, সেই জায়গাটাকে যদি তারা সঠিকভাবে দেখভাল করেন এবং সেটিকে যদি মেনে চলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি, আমার মনে হয় যে সেই নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা হয়, তাহলে এর পরিমাণটা আরও কমবে। এরপরে যেটি বলা হয়েছে, যে বকুল ভাই বললেন যে এই অবাধ ইন্টারনেটের যুগে আমাদের আজকে যার হাতে মোবাইল আছে, সে সারা দুনিয়া তার হাতে। সেখানে একজন সন্তানের হাতে যদি এই একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, সে এটি দিয়ে অনেক কিছুই করতে পারে, অনেক কিছু দেখতে পারে। সেই জায়গাটি থেকে, সেখান থেকে ফিরাবার জন্য, তাকে সেই পথে যাওয়া থেকে ফিরাবার জন্য এটা চেকটা কে দিবে তাকে, এটা ফিরাবে কে, সেখানে বাবা মায়ের অনেক ভূমিকা আছে। আমার মনে হয় যে এই জায়গা থেকে আমাদের যারা গার্জিয়ান আছেন, তারা যদি এই ভূমিকাটি পালন করেন, আমার মনে হয় তার সন্তানকে যদি সঠিক শিক্ষাটি তিনি দেন, তাহলে আমার মনে হয় এই সন্তানরা সঠিক পথে থাকবে। আর যদি সন্তানদেরকে আজকে সমাজের এই অবাধ ইন্টারনেটের যুগে আমরাও যদি, বাবা মায়েরা যদি সন্তানদেরকে এই সুযোগটি দিয়ে দেন, তাহলে তারা বিপথে যাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে। আমার মনে হয় সেই জায়গাটিকে, আমার মনে হয় যে একটু নজরে রাখা দরকার। এটি রাষ্ট্রের পক্ষ থেকে আমার মনে হয় যে আইন রয়েছে, সেই আইনটিকে নিয়ে একটু ভাবা দরকার, যে সন্তানরা কত বছর বয়সে তাদেরকে তাদের মোবাইল হাতে দেয়া, তাদের ইন্টারনেট ব্রাউজ করার সুযোগটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং পরিবারে কতদিন থেকে দিতে পারবে, তার একটি নির্দেশনা আমার মনে হয় যে থাকা দরকার। সেটি যদি একটা আইন থাকলে সেটি মানবার জন্য একটা সুযোগ তৈরি হয়। আর যদি কোনো আইনেই না থাকে, তাহলে আমার মনে হয় যে এটি রেকলেসলি চলতে থাকে। তো সেটি চললে এই সমাজের অবস্থা দিন দিন তো আরও খারাপ হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাবার জন্য একটি সঠিক নির্দেশনা যেমন রাষ্ট্রের পক্ষ থেকে দরকার, একইভাবে পরিবারের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকেও এটি অনুসরণ করা দরকার বলে আমি মনে করি। ওকে, আমরা একটু বকুল ভাই আপনার কাছে যেতে চাই, প্রসঙ্গটা পরিবর্তন করতে চাই। আপনি কি এই প্রসঙ্গে কোনো কিছু যোগ করবেন? তার পরের প্রসঙ্গে যাই। এমন একটা সেনসিটিভ ইম্পর্টেন্ট প্রসঙ্গ আপনি এনেছেন, এটাকে এত তাড়াতাড়ি ডিমাইজ করেন না। আমি একটু বলতে চাই। হ্যাঁ, তাহলে একটু বলে নেন। জাতির জন্য। জি প্লিজ। দেখেন, আমরা যখন ইউনিভার্সিটিতে, আমি প্রথমে বলে নিই, একজন সাংবাদিকের সাথে যে আজকে কথা বলছি, এটা আমার মনে হচ্ছে না, কারণ
সাংবাদিকতার ঊর্ধ্বে উঠে উনি কিছু সামাজিকতার ভিতরে কথা এনেছেন, শুধু সাংবাদিক হিসেবে না, একজন ইন্টেলিজেন্ট হিসেবে জাতির সাথে কিছু কথা বলেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, প্রি লিবারেশন টাইমে, পাকিস্তান পিরিয়ডে, ছাদের রুফ লক করা থাকতো। আর্ট ফ্যাকাল্টি আপনারা জানেন ভেরি হিউজ রুফ, লক করা থাকতো। আমরা অনেকদিন চেষ্টা করছি ছাদে যে একটু বাতাস খেতে, উই আর নট অ্যালাউড টু গো দেয়ার। লক করা থাকতো এবং সিকিউরিটি থাকতো, এখানে যেতে পারতাম না। বিলিভ ইউ মি অর নট, আফটার দ্য লিবারেশন সেই লক আর ছিল না। ছাদে গেলে দেখতাম কাপলের পর কাপল, সিঁড়ি কোঠার চিল কোঠার ভিতরে গিয়ে দেখতাম আমরা, মানে গিয়ে দেখতাম মিনিটে যখন কথাবার্তা হয়েছে তখন তো একটা টিম করা হয়েছিল ডাকসু থেকে, মুজাহিদুল ইসলাম সেলিমরা তৈরি করছে, পেপার বিছানো থাকতো। এরপরে একটু কি আপনারা বুঝতে পারেন, অবাধ যৌনাচার হতো বিশ্ববিদ্যালয়ের সেই ছাদের উপরে, বিকজ লিফটিং অফ দ্য লজ টু কিপ দ্য ডোরস ক্লোজড অন দ্য রুফ, বন্ধ করে দিল। আমরা যখন টিএসসিতে লেখাপড়া করতে যেতাম, ঠিক সন্ধ্যার আগে মেয়েরা, একটা মেয়ে থাকতো না লাইব্রেরি ওয়ার্কে, বাইরে থাকতো না, মেয়েরা যার যার হলে চলে যেত, সাইন দো আইন ফর দ্য গার্লস, মেয়েরা চলে যেত। একটা খারাপ কাজ আমাদের চোখে পড়ে না, আমরা কিন্তু আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, 33টা মেয়ে ছিল আমাদের, অল ওয়ার ব্রিলিয়েন্ট এক্সেপশনালি। ইকোনমিক্সের মেয়ে তো জানেনি, সবসময় ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট ইকোনমিক্স পায়। একটা প্রেম ঘটিত ঘটনা আমাদের সময় ঘটে নাই, যা ঘটেছে 2-3টা বেরিজ হয়েছে, সেটা আফটার কমপ্লিশন অফ দ্য মাস্টার্স। এখন বেশির কারণ কি মনে করেন? আমি আসতেছি, কারণ মোবাইল, আপনি তো বডিকে ডাইভার্ট করে ফেলতেছেন অসামাজিকতার দিকে। এটা গেল, আপনি দেখেন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে কি কোনোদিন একটা নর্মাল মরালের কথা বলে শিক্ষকরা ক্লাসে গিয়ে? বরং নিজেরাও মানে ভয় পায় বলতে, এখন ভয় পায়। অনেকে নিজেও মোরালিটি ঠিকমতো চর্চা করে না। এটা আমি ভয় পাইছিলাম বলতে, আপনি বলছেন কাজ বলি, নিজেদেরও মরাল থাকে না। যেমন ধর্মীয় কথা উনি বলছেন, অনেক ধর্ম প্রতিষ্ঠানের বিচার আমরা রাজনীতিবিদ করে আসে আমাদের কাছে, হোমোসেক্সুয়ালিটিও হয়, ওই কাজও হয়। আচ্ছা, আপনি আমার বাসার দিয়ে আজকে এক্সাম্পল দেবো। আমরা বাসায় এক পাশে একটা মহিলা আসছে কাজে, তার সাথে 7-8 বছরের একটা মেয়ে, হ্যাঁ, মাহমুদা না, মেয়েটাকে আমি 1000 টাকা আমার বেতন দিই, কোনো কাজ না, কিন্তু কি করে আমি অবজার্ভ করে ওকে দেখি না। মাহমুদাকে 3 দিন দেখলাম, তারপর আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম ও কোথায়, কেউ গিয়ে দেখো রুমের ভিতরে খালি মোবাইল দেখে, ওদের রুমের ভিতরে। আমি গেলাম, গিয়ে দেখি সে মোবাইল দেখতেছে। আমি বললাম আর মোবাইল দেখবি না। গতকাল গেলাম, জাস্ট ইয়েস্টারডে, আমি জানি না আজকে আপনি এখানে আসবো, গিয়ে দেখি একই জিনিস, সে মোবাইল দেখতেছে। তখন তার মাকে ধরলাম, তুমি মেয়েটাকে গিয়ে আসিয়া বানাইতে চাচ্ছ? তুমি ওকে মোবাইল দেখো, ও কি দেখে তুমি কি দেখো? কানতে না দিলে চাপার দাঁত খুলে ফেলবো আমি, এই কথা যাবার বলো। আমি মোবাইলটা নিয়ে গিয়েছি। এই মোবাইলকে এরপরে মেয়েকে ভালোভাবে গড়তে দিবে? আর উই দ্য গার্জিয়ানস উই পারফর্মিং আওয়ার রিয়েল ডিউটিস? আমাদের শিক্ষকরা কি ডিউটি পালন করতেছেন? যারা যারা বড় বড় আইনের কথা বলে, তারা কয়টা করে মহিলা লিয়ে ঘুরে এই সমাজে? বকুল ভাই, আপনাকে একটু আমি একটু বোঝার জন্য হয়তো একটু কারেকশনও হতে পারে আপনার বক্তব্যে, যে আপনি বলছেন যে মেয়েটাকে কি আসিয়া বানানোর জন্য। আসলে এই ঘটনায় তো নিশ্চয়ই আসিয়ার মোবাইল চালানো কোনো ফ্যাক্টর ছিল না। বাট আপনি যে হয়তো এরকম কিছু বলতে যাচ্ছেন, দর্শনের কথাটা বলছি, যে ধর্ষণকে অনেক সময় এরকম অতিরিক্ত মোবাইল দেখা কিংবা হ্যাঁ এগুলি করে হয়, যেমন ধর গোপনে চলে যায় এক জায়গায়। এই যে আত্মীয়ের বাড়ি, ওখানে গার্জিয়ানের কথাটা আসে। জি জি, গার্জিয়ানের কথাটা আসে, কে নিজের তা ওই বোনের শ্বশুর না, ওইখানেও কিন্তু নিরাপদ না। মানে ইন হোম আপনি আমি বাড়িতে আমার সন্তানরা নিরাপদ না। কাজে কি পর্যায় পর্যন্ত সামাজিক পরিবর্তন আমাদের ঘটাতে হবে? শুধু আইন করে হবে না। 1 লাখ দর্শন হবে, 1 লাখ ফাঁসি দিবে, তাতে কি সমাজ বাঁচবে? সম্ভব না। আর 10 বছর পরে যদি এভাবে চলে, আপনারা আমার মেয়েরা, আমাদের নাতি পুত্রীরা, মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না। একদম। শুড উই অ্যালাউ দ্যাট? কাজে এখন থেকে এই সাংবাদিক, আমরা রাজনীতিবিদ, স্বার্থকে ছেড়ে দিয়ে, পদমর্যাদাকে ছেড়ে দিয়ে, মন্ত্রী মিনিস্টার হওয়া ছেড়ে দিয়ে, আমাদেরকে উই শুড স্টার্ট আওয়ার স্ট্রাগল টু প্রোটেক্ট দ্য সোসাইটি, টু প্রোটেক্ট আওয়ার মাদার, আওয়ার সিস্টার। সমাজ থেকে বাঁচানোর জন্য আমাদেরকে এখানে আমাদের আন্দোলনে নামা উচিত বৃহত্তর। আমরা আলোচনার এ পর্যায়ে শহীদুল ভাই আপনার কাছে কয়েকটি বিষয় একটু জানিয়ে তারপর আলোচনাটা শুরু করতে চাই। যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, সেনাবাহিনীর ক্যাপ্টেন, তদূর্ধ্ব সমমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস বাড়িয়েছে সরকার। অর্থাৎ এটি যে পর্যন্ত ছিল সেই সময়সীমা শেষ হয়ে গেছে, আজকে থেকে আবার 2 মাস বাড়ানো হয়েছে। এটি একটি সংবাদ। সেই সঙ্গে আরেকটি সংবাদ, সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা
ও পার্শ্ববর্তী এলাকার সভা সমাবেশ আজ থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই দুইটি সংবাদের সঙ্গে আরেকটি সংবাদকে আমি একটু রিলেট করতে চাই। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে আজকে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বিকেল 5টার সময় 5টা কিছু পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। আমরা এই সংবাদটি ধরে যে প্রশ্নটি আপনাকে করতে চাই, সামগ্রিক পরিস্থিতিতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেটি আরও 2 মাস বৃদ্ধি করাকে আপনি প্রথমত কিভাবে দেখছেন? দ্বিতীয়, প্রধান উপদেষ্টার বাসভবন, শাহবাগ ইত্যাদি জায়গায় আমরা প্রতিদিন দেখছি যে আন্দোলন, সংগ্রাম, মিছিল এমনভাবে হচ্ছে যে একটা মনে হচ্ছে যে খুব গণতন্ত্রের চর্চা হচ্ছে, এরকম একটু দেখাও যাচ্ছিল। এই দুটি বিষয়কে একটু। জি, ধন্যবাদ। দেখুন যে সেনাবাহিনীর যারা মাঠে রয়েছেন তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আরও 2 মাস সময়টিকে বৃদ্ধি করা হয়েছে। তো এটিকে আমি ইতিবাচকভাবেই দেখতে চাই। কারণ হচ্ছে কি যে আমরা 7 মাস আগে যে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, একটি নতুন পরিবেশে উত্তরণ হয়েছে দেশ। তো বাংলাদেশের ইতিহাসে যেই ঘটনাটি ঘটেছে আমাদের বিগত জুলাই বিপ্লবে, তো সেখানে দেখবেন যে বাংলাদেশের সবগুলো থানা থেকে পুলিশ পালিয়ে গিয়েছে, কারণ ম্যাক্সিমাম থানা ধ্বংস হয়ে গিয়েছিল। এই যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন পুলিশের দিক থেকে নির্বিচারে গুলি করে প্রায় 2000-এর মতো আন্দোলনকারীদেরকে হত্যা করবার পরে ছাত্র জনতাকে, তো জনরোষে পড়ে এদেশের থানাগুলো ডিসফাংশনাল হয়ে গিয়েছিল আমি বলবো। তো সেই জায়গা থেকে দেশের আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করবার জন্য যখন সেনাবাহিনী মাঠে আসলেন, তো তখন থেকে আমার মনে হয় যে তারা যে চেষ্টাটি চালিয়েছে, প্রথম দিকে আমরা যেটি বলবো যে আইন শৃঙ্খলা মোটামুটি নিয়ন্ত্রণে ছিল, কিছুটা এখন আমার মনে হয় যে আইন শৃঙ্খলার কিছুটা অবনতি আমরা লক্ষ্য করছি। এর কারণ হচ্ছে যেটি বললেন যে যারা যে দাবি নিয়ে রাস্তায় নামতে পারতো না বিগত 17 বছর, তো এই সরকার আসার পরে ঘোষণা দিয়েছিলেন দাবি আদায়ের জন্য তারা তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নামতে পারবেন, তারা তাদের দাবি পেশ করতে পারবেন। সেই সুযোগে শিক্ষক, আনসার, এরপরে ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক সবাই রাস্তায় নেমে আসছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। প্রাইমারি শিক্ষকরা আসছেন, হাই স্কুলের শিক্ষকরা আসছেন, কলেজ শিক্ষকরা আসছেন, সবাই রাস্তায় এসে একেবারে রাস্তা লক করে দিচ্ছেন। তো এটি এক ধরনের আমি বলবো যে আইন শৃঙ্খলার অবনতির কথা যদি বলেন, এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে রাস্তায়। সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য সেনাবাহিনী যখন তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হলো, তো এই পাওয়ারটি তারা এতদিন পিছনেও ছিল, খুব বেশি এক্সারসাইজ করছে বলে আমার জানা নেই। তারা এটি পাওয়ার তাদের কাছে ছিল, কিন্তু এটির প্রয়োগ খুব বেশি করেননি তারা। কিন্তু এটি যদি আমার মনে হয় যে এটি যদি সঠিকভাবে তারা করতেন, তাহলে আইন শৃঙ্খলার যতটুকু অবনতি হয়েছে এটি হতো না। আর যেটি বলেছেন যে যমুনার আশেপাশে সমাবেশ নিষিদ্ধ, এটি প্রথম থেকেই করা উচিত ছিল। এটি এই সুযোগটি কেন দিল সরকার, এটি আমি বুঝতে পারিনি। কারণ হলো যে একটি বিপ্লবের পরে একটি নতুন সরকার গঠিত হয়েছে, দাবি দেওয়া আদায়ের জন্য তো তাদের তো সরকারটাকে বুঝতে হবে। তারা যখন সরকারে আসলেন তাদের কাজগুলো বুঝতে হবে না? যারা নতুন একটি সরকার গঠন করলেন তারা বোঝার আগেই তাদের কাছে আমি কতগুলো দাবি পেশ করলাম আর তারা সেই দাবিগুলোকে পূরণ করে দেবেন, এই চিন্তা করা অত সঠিক না। আমার মনে হয় যে এটি এই মানে এখন যে নিষিদ্ধ করেছে সমাবেশ, এটি আরও আগে করা উচিত ছিল। তো এরপরে বললেন যে অ্যান্তোনিও গুতেরেস এসছেন বাংলাদেশে, তো এটি বাংলাদেশের জন্য আমি বলবো যে একটি পজিটিভ সাইন। আমাদের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তো আন্তর্জাতিক অঙ্গনে তার যে ব্যাপক পরিচিতি, তার যে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে, গুতেরেস আসছেন কয়েকটি ইস্যু নিয়ে। সম্ভবত প্রথমে তিনি বলেছেন যে তিনি আগামীকালকে সম্ভবত রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন, সেটি একটি ইস্যু আছে। বাংলাদেশের চলমান রাজনৈতিক বিষয় নিয়েও তিনি আলোচনা করবেন। এরপরে বলা হয়েছে যে ঐক্যমতের সংস্কার কমিশন যেটি হয়েছে তাদের সাথে বসবেন তিনি, জাতীয় ঐক্যমত সংস্কার কমিশনের সাথে বসবেন, এরপরে প্রধান উপদেষ্টার সাথে বসবেন। তো আমার মনে হয় যে সবশেষ সংবাদ সম্মেলন করবেন, সবশেষে তিনি সংবাদ সম্মেলনের মধ্যে জানাবেন যে বাংলাদেশের সর্বশেষ তিনি এখানে কি আলোচনা করেছেন, তিনি কি প্রত্যাশা করেন, আর বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাদের
প্রত্যাশা কী এবং বর্তমানে কী অবস্থায় আছে। তো আমার মনে হয় যে এটি বাংলাদেশের জন্য এটি ইতিবাচক ফল বয়ে আনতে পারে। কারণ হচ্ছে যে জাতিসংঘের মহাসচিবকে আমরা যেভাবেই দেখি, অনেকে বলেন যে তিনি ক্ষমতাহীন, তার খুব বেশি ক্ষমতা নাই, তারপরেও তিনি এখন যিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে আসেন, তাকে বিভিন্ন কারণেই সারা দুনিয়ার দেশগুলো, রাষ্ট্রপ্রধানগুলো কোনো বড় ঘটনা হলে আমরা জাতিসংঘের দিকে তাকিয়ে থাকি যে সেখান থেকে কী নির্দেশনা আসে, সেখান থেকে কি পরামর্শ আসে আমাদের জন্য। আমার মনে হয় যে বাংলাদেশকে এবার ইন্টারন্যাশনাল দুনিয়া যেভাবে দেখছে, এই জুলাই বিপ্লবের পরে নতুন সরকারকে, আমার মনে হয় যে এটি অভাবনীয় একটি অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। আমরা যেটি চিন্তা করেছিলাম যে বিগত সরকার বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে যেভাবে ভেঙে দিয়েছে, দেশের আইন শাসন ব্যবস্থাকে যেভাবে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছিল, সেখান থেকে অর্থ ব্যবস্থা ঘুরে দাঁড়াতে, দেশকে আবার কোমর টান করে দাঁড়াতে সময় লাগবে। সেখান থেকে আমার মনে হয় যে আমাদের বর্তমান যে উপদেষ্টা পরিষদের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যথাযথ ভূমিকা রাখছেন। কিছু কিছু জায়গায় ফেল করছেন, এটি আমরা দেখছি। আরেকটা ব্যাপার একটু বলবেন প্লিজ, সেটা হচ্ছে যে আমরা সম্প্রতি দেখেছি যে USAID তারা তাদের বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে তাদের যেটা তারা সহায়তা দিত, আর্থিক সহায়তা, সেটা উঠিয়ে নিয়েছে, কিন্তু রোহিঙ্গাদের জন্য সেটি আছে অনেক ক্ষেত্রেই। কিন্তু সেই 2017 সালে যখন 10 লাখ রোহিঙ্গা আসে এদেশে, তারপর থেকে আমরা আস্তে আস্তে করে দেখেছি যে বিভিন্ন সংস্থা আস্তে আস্তে করে সরে গেছে এবং রোহিঙ্গাদের একটা খাদ্য সংকট থেকে শুরু করে তাদের জীবনমানের দায়িত্ব এখন পুরোপুরিটা বহির্বিশ্ব নিচ্ছে বলা যায় না, বাংলাদেশকে অনেকটা নিতে হচ্ছে, কিন্তু সেটি তো কথা ছিল না। সেক্ষেত্রে কোনো উত্তরণ হতে পারে আর্থিক সহায়তার জায়গা থেকে, যেহেতু UNHCR IMO এরা কাজ করে বাংলাদেশে? আপনি একটি চমৎকার জায়গায় এসেছেন। আমার মনে হয় যে হ্যাঁ, এই জায়গাটিতে যে প্রায় 10 লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে, এটি বাংলাদেশের জন্য একটি বড় বোঝা। তো প্রথম দিকে আমরা যেটি মনে করেছিলাম যে সেখানে এই রোহিঙ্গার এই যে শরণার্থীর যে ঢলটা, এটি ঠেকানো যেত কিনা, আমরা কিন্তু সেই জায়গায় সেই সময় সেই চেষ্টা দেখিনি। তো যার কারণে তাদেরকে আসবার একেবারে অবারিত সুযোগ করে দেওয়া হয়েছিল, তারা আসছে। এখন একটি দেশে যখন শরণার্থীরা চলে আসে, তখন তাদেরকে সেখান থেকে তো জোর করে পাঠিয়ে দেওয়া যায় না মৃত্যুর মুখে। তো সেই জায়গাটিতে আমার মনে হয় যে বিগত সরকার যারা ছিল, তাদের কাছ থেকে আমরা বড় বড় বক্তব্য শুনেছি, কিন্তু আলটিমেটলি দেখেছি যে যারা এই রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিভিন্ন জায়গা থেকে যে সহযোগিতা আসতো, সহযোগিতার হাতকে গুটিয়ে নেওয়া হয়েছে। তো বাংলাদেশের পক্ষ থেকে আসলে তাদেরকে কতদিন এই সহযোগিতা দেওয়ার রাষ্ট্রীয়ভাবে সুযোগ আছে, সেটি আমরা, আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবো আমাদের দেশের যে বর্তমান অবস্থা। সেখানে যেই সময়টিতে জাতিসংঘের মহাসচিব আসছেন, আমার মনে হয় এই জায়গাটিকে যদি সঠিকভাবে অ্যাড্রেস করা যায়, তাদের সমস্যাগুলো তুলে ধরা যায়, যুক্তরাষ্ট্র যে বিভিন্ন দেশ থেকে, শুধু বাংলাদেশ থেকে নয়, তাদের যে সহযোগিতার হাত ছিল সেটি গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং শুধুমাত্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য যেই বরাদ্দ ছিল সেটিকে অব্যাহত রেখেছেন। তো আমার মনে হয় যে সেটি রাখবেন। এটি শুধু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এককভাবে সহযোগিতার উপরেই নির্ভর করে না, এদের সহযোগিতা বিভিন্ন দেশ থেকে আরও সহযোগিতা আসার সুযোগ রয়েছে। আমার মনে হয় যে সেই জায়গাটিকে যদি সঠিকভাবে এই সমস্যাগুলো তুলে ধরা যায়, আমার মনে হয় এই সুযোগটিও বৃদ্ধি হতে পারে এবং সেটি বৃদ্ধি করার সুযোগ রয়েছে। আমার মনে হয় যে আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদের সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, সেই জায়গাটাই নজর দেবেন এবং তার সাথে আলোচনার মধ্য দিয়ে এই সুযোগটিকে আরও অবারিত করবেন বলে আমি মনে করি। ওকে, বকুল ভাই, আপনার কাছে আবার নতুন করে প্রশ্ন না করে সংক্ষেপে এতটুকু বলি যে সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন, শাহবাগ ইত্যাদি জায়গায় আন্দোলন করতে নিষেধাজ্ঞা এক ধরনের, প্লাস হচ্ছে আপনার যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরও 2 মাস বাড়ানো এবং প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের, এই বিষয়গুলোকে আপনি একটু মূল্যায়ন করবেন। ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলতে চাই যে মুভমেন্ট মানে দাবি দেওয়া, দেখেন একটা ডিমান্ডিং নেশন, একটা পুয়ার নেশন, মাত্র উই আর একটা ডেভেলপিং স্টেজ। এখানে এখন আমাদের অনেক দাবি দেওয়াই থাকবে, দাবি দেওয়া আমরা করবো, বাট যেভাবে দাবি দেওয়াগুলি করা হয়, দাবি দেওয়াটা করে স্ট্রিট বন্ধ করে দেওয়া হয়, দাবি দেওয়াটা করে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী অফিস ঘেরাও দেওয়া হবে, সচিবালয় ঘেরাও দেওয়া হবে, এটা ইট ডিজার্ভস দ্য হোল সোশ্যাল সিচুয়েশন। মানুষের যাতায়াত ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থা, মানুষের শান্তি শৃঙ্খলা, এভরিথিংকে ডিস্টার্ব করে ফেলে। এটা তো কন্টিনিউ করতে পারে না। এটা আমাদের দাবি করা এখন ঠিক না, এটা বন্ধ করেছে, আমি এটাকে সমর্থন করি। তবে পাশাপাশি একটা কথা আমি বলবো, সেটা হলো
some places should be designated for the claimers. যে ওখানে বলবে, ওখানে সরকারের প্রতিনিধি থাকবে, আগে ঘোষণা দিবে যে কালকে শাহবাগের এই মানে কালকে রমনা পার্কের এই জায়গায় আমরা আমাদের দাবি দেওয়া পেশ করব। গভর্নমেন্ট লোক পাঠায় শুনবে এবং গভর্নমেন্ট শুড টেক অল দ্য স্পিচেস ইন কগনিজেন্স, এবং সেটা গভর্নমেন্ট বলবে যে আমরা তাদের দাবি দেওয়া শুনেছি, আমরা দেখতেছি বা আমরা কমিটি করতেছি বা আমরা দেখব, আশা দেওয়া উচিত। বাট এইভাবে কন্টিনিউয়াসলি স্ট্রিট বন্ধ করে দেওয়া, এটা কোনো ক্রমে অ্যালাউ করা উচিত না। এটা যে বন্ধ করেছে আমি এটাকে সাপোর্ট করি। বাস পাশাপাশি আমি বলবো তাদের দাবি দেওয়া তোলার জন্য জায়গা নির্দিষ্ট করে দেওয়া হোক, এবং সেই দাবি দেওয়াগুলি গভর্নমেন্ট যাতে রিপিট করে বলে যে হ্যাঁ আমরা তোমাদের দাবি দেওয়া শুনেছি, উই আর লুকিং ইনটু ইট। তাহলে জিনিসটা দুই সাইড থেকে এটা একটা হবে, শেষ হবে। আচ্ছা, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেখেন, আমাদের আর্মি এই জীবনে, আমাদের এই মানে বড় জীবনই তো প্রায় 70+ বয়স, সেই 70 যুদ্ধে দেখেছি কিভাবে আমাদের সেনাবাহিনী আমাদেরকে গাইড করেছে এবং যুদ্ধের শুরু করেছে স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, ঠিক না? সেই সেনাবাহিনীকে আমি আরেকটা জায়গায় দেখেছি 91-এ যখন আমি এমপি বাঁশখালীতে চট্টগ্রামের ঘূর্ণিঝড়ে দেখেছি কিভাবে এলাকার মানুষ মৃতদেহকে উদ্ধার করেছে, সৎকার করেছে। সেই সেনাবাহিনীকে আমরা বিভিন্ন 90-র স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের সেনাবাহিনীর যে রোল দেখেছি জনগণের পক্ষে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর করাতে, সেখানে দেখেছি। এইবারের আন্দোলনেও দেখেছি সেনাবাহিনী যে প্রুডেন্ট রোল নিয়েছে। তবু একটা বাট আমার আছে, বিগ বাট এগেনস্ট সেনাবাহিনীর রুল, সেটা আমি এখানে বলতে যাব না, যাক। তবে এখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেখেন, এখনও সেনাবাহিনী ইজ হাইলি রেসপেক্টেড টু আওয়ার পিপল। সেনাবাহিনী যদি খালি একটা টহল দেয় এলাকা, মানুষ কিন্তু ভয় পেয়ে যায়। আমিও ভয় পাই, আপনিও ভয় পান যে সেনাবাহিনী আসতেছে, ক্রাইম করা যাবে না। বাট যেটা উনি বলেছেন আমার সাংবাদিক সহ আলোচক, যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি রুল পাওয়ার পরে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়া ব্যাকগ্রাউন্ড সেনাবাহিনীর মতন রোল কিন্তু সেনাবাহিনী প্লে করে নাই। না করার কারণে সামাজিক বিশৃঙ্খলা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন করা দরকার মনে করেন? এখন আবার বৃদ্ধি করা হয়েছে। আমি মনে করি দিস ইজ দ্য হাই টাইম সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে অ্যাক্টিভলি কাজ করা শুরু করা উচিত বিফোর আনটিল দ্য ইলেকশন ইজ ওভার। এবং পাশাপাশি এই গভর্নমেন্টকে অনতিবিলম্বে ন্যূনতম সংস্কারের মাধ্যমে, নির্বাচনের সংস্কারটুকুর মাধ্যমে নির্বাচন দিয়ে দেওয়া উচিত অবিলম্বে। হ্যাঁ, নির্বাচন দেওয়ার প্রশ্নটা অনেকে বলে যে নির্বাচন হলে সংস্কার হবে না, বিচার হবে না। মানে বিচার আগে চান না নির্বাচন আগে চান? হ্যাঁ, মানে বিচার আগে চান না নির্বাচন আগে চান বিএনপি? অফকোর্স বিচার তো হতে হবে, বিচার হবে। দেখেন, বিচার কেন হবে না আওয়ামী লীগের? বিএনপির চাইতে ভুক্তভোগী কি আর কেউ হয়েছে? আওয়ামী লীগের বিএনপি, তারপরে জামাত। তা তো এই যে গায়েবী মানে মামলা সব বিএনপি, একদম। খুন বিএনপি, গুম বিএনপি, মারধর বিএনপি নেত্রী আমার স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবারের চাইতে ভুক্তভোগী আরো কেউ হয়েছে কোন পরিবার এই আওয়ামী লীগ ফেসিস্টাতে? আমি নিজে 18 নির্বাচনে আই হ্যাভ লস্ট মাই টেন্ডন পুলিশের হামলায়। আগে আমি 30 মাইল হাঁটতাম জনগণের ঘরে ঘরে, এখন আমি 1 মাইল হাঁটতে পারি না, পা জমে যায়। কাজে বিচার আমরা চাই, বিচার হতে হবে, আওয়ামী লীগের হবেই, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা হবে। বাট বিচারের কথা বলে জনগণের প্রত্যাশিত ক্ষমতাকে বিলম্বিত করে, জনগণের প্রশাসন সৃষ্টি বিলম্বিত করে যারা করতে চায়, তারা আমি মনে করি আরেকটা ষড়যন্ত্রকারী, ওই ফেসিবাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দীর্ঘায়িত মানে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। কাজে আমার কথা হলো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবে, এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের অধীনেই একটা নির্বাচন হতে হবে। সেই নির্বাচন কোনোদিন প্রশ্নবিদ্ধ হবে না। আমাদের সেনাবাহিনী যতবার নির্বাচনে মাঠে এসেছে, হ্যাঁ, দে বিকেম সাকসেসফুল টু রান এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, হ্যাঁ, অ্যাজ এ সিভিল এইড টু দ্য পুলিশ করে, সেটা তারা ভালোভাবে করেছে। কাজে এই সেনাবাহিনীকে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে ইমিডিয়েটলি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করে দেশের নির্বাচনের ডেট দেওয়া উচিত। ডেট দিয়ে এই সেনাবাহিনী তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ঘোরা দাবড়ানো উচিত মাঠে গঞ্জে, তাহলে নির্বাচন হবে। এবং নির্বাচনের কোনো বিকল্প হতে পারে না। আমি আপনাকে বলি, এই নির্বাচন যারা নির্বাচন করতে চায় না কেন, আগে কেন নির্বাচন করতে চায় না? যারা নির্বাচনকে ভয় পায় জনগণকে। নির্বাচন করলে জনগণ ভোট দিলে তারা আসবে। আমার কথার একজন মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য, ভোট দেওয়ার জন্য। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই, সংসদীয় গণতন্ত্র চাই, সর্বাগ্রে দেশে নির্বাচন চাই। থ্যাংক ইউ।
অনেক অনেক ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল এবং সাংবাদিক নেতা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে কষ্ট করে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি রাত জেগে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে শুধু একটি কথা বলবো, বকুল ভাই একটু আগে যখন বলছিলেন আসিয়ার ঘটনা বলতে গিয়ে যে তারও নাতির বয়স এরকম, আমি নিজের একটি অভিজ্ঞতা শেয়ার করি যে প্রতিদিন সংবাদের পেছনে কাজ করে, বিশেষ করে আসিয়া যেদিন ধর্ষণের শিকার হয় সেদিন থেকে আজকে পর্যন্ত প্রতিদিন যখন সংবাদের পেছনে সামনে আমরা কাজ করি, কাজ করার পরে যখন বাসায় যাই, বাসায় যেয়ে যখন আমি আমার মেয়েটিকে দেখি, তার বয়সও 7 বছর, আসিয়ার থেকে মাত্র 1 বছর কম। আমার কোনো বিবেক, আমার কোনো বুদ্ধি তখন কাজ করে না যে কিভাবে সম্ভব 7-8 বছরের একটি শিশুকে নির্যাতন করার। কিন্তু তারপরেও সেই নির্যাতন না, তাকে ধর্ষণ করা হয়েছে এবং আজকে আমরা তাকে হারিয়েছি। আর কোনো নারী, আর কোনো শিশু, আর কোনো মানুষ, আর কোনো কন্যার যেন এরকম আসিয়ার পরিণতি না হয়, সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।